আজকের ঘটনাটা শুরু করার আগে একটা প্রশ্ন করি। কখনো রাত ৩:৪৫ হঠাৎ ঘুম থেকে উঠেছেন? অনেকেই বলে যে এই সময়টাকে বলা হয় অদ্ভুত সময়, যখন কিছু অদৃশ্য শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আজ আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা আমার নিজের সংগ্রহ করা একটা সত্যি ঘটনা। আমার এক জেঠু আমাকে ঘটনাটা বহু বছর আগে বলেছিলেন। ঘটনাটা শুনে আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গিয়েছিল। এতটাই ভয়ের একটা ঘটনা। একটা পুরনো ঘড়ি যার কাঁটা বছরের পর বছর আটকে ছিল, রাত ৩:৪৫ কিন্তু এক রাতে হঠাৎ সেই ঘড়ি আবার চলতে শুরু করলো। আর তারপর যা ঘটেছিল তা আজও কেউ বিশ্বাস করতে পারে না। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা, সেই অলৌকিক রাতের অলৌকিক ঘড়ির কথা। আহমেদ সাহেব পুরনো জিনিসের প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করতেন। প্রতি শুক্রবার জুমার নামাজের পর তার অভ্যেস ছিল শহরের পুরনো বাজার আর অ্যান্টিক দোকানগুলোতে ঢুমারা। সেদিনও তেমনই এক বিকেলে তিনি ঢুকেছিলেন জিন্নাহ অ্যান্টিক্সে। দোকানটি ধুলো আর প্রাচীন স্মৃতিভারে যেন নুয়েছিল। দোকানের মালিক এক বৃদ্ধ পাঞ্জাবি সাদর অভ্যর্থনা জানালেন। আহমেদ সাহেবের চোখ আটকে গেল দোকানের এক কোণে রাখা একটি বিশাল পুরনো দেয়াল ঘড়ির ওপর। ঘড়িটি ছিল কাঠের তৈরি, তার উপর সূক্ষ্ম কারুকার্য আর পিতলের ডায়ালগুলো বহু বছরের পুরনো হলেও তার জৌলুস সারায়নি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল ঘড়ির কাঁটাগুলো। সেগুলো স্থির হয়ে আছে রাত ৩:৪৫। জিজ্ঞেস করলেন, এই ঘড়িটা বিক্রি করবেন চাচাজান? আহমেদ সাহেব জিজ্ঞেস করলেন। বৃদ্ধ পাঞ্জাবি প্রথমেই ইতস্তত করলেন, তারপর বললেন, এই ঘড়িটা বাবা বহু পুরনো, এক মোগল আমলের জমিদার বাড়ির জিনিস। অনেকেই নিতে চেয়েছিল, কিন্তু এর একটা কাহিনী আছে। আহমেদ সাহেব কৌতূহলী হলেন। কাহিনী? কিসের কাহিনী? চাচাজান বললেন, যেদিন থেকে এই ঘড়িটা আমার দোকানে এসছে সেদিন থেকে এর কাঁটা রাত ৩:৪৫ আটকে আছে। আর আর এই ঘড়ি যার কাছে যায় তার বাড়িতে নাকি রাতের বেলা কি সব অদ্ভুত ঘটনা ঘটে। বৃদ্ধ কথাগুলো ফিসফিস করে বললেন। আহমেদ সাহেব এসব কুসংস্কার মানতেন না। তিনি হাসলেন। পুরনো ঘড়ি কাটা জ্যাম হয়ে যেতেই পারে, আর এসব ভূতের গল্প তো পুরনো বাড়ির অঙ্গ। দামাদামি করে ঘড়িটি কিনে ফেললেন তিনি। শ্রমিক দিয়ে ঘড়িটি নিজের নতুন ফ্ল্যাটের বসার ঘরে স্থাপন করলেন। ঘড়িটি ঘরের শোভা কয়েক গুণ বাড়িয়ে দিল, যদিও কাঁটাগুলো তখনও স্থির হয়েছিল রাত ৩:৪৫। প্রথম কয়েক রাত কিছুই হলো না। আহমেদ সাহেব প্রায় ভুলেই গিয়েছিলেন বৃদ্ধ পাঞ্জাবের কথা। কিন্তু এক রাতে, মাঝরাতে তার হঠাৎই ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত টিকটিক শব্দে। তিনি চমকে উঠলেন। শব্দটা আসছে দেওয়াল ঘড়িটা থেকে। তিনি উঠে বসার ঘরে গেলেন। টর্চের আলো ফেলতেই দেখলেন ঘড়িটার কাঁটা নড়ছে, কিন্তু সেটা সাধারণ ঘড়ির মতন ঘুরছে না। সেকেন্ডের কাঁটাটা যেন খুব ধীরে, থেমে থেমে এক রহস্যময় ছন্দে এগাচ্ছে। আর কাঁটা এখন প্রায় ৩:৪০ পার করেছে। সেই দেখে তার বুকের ভেতরটা ধুকপুক শুরু করলো। তিনি ঘড়ির দিকে তাকিয়ে রইলেন মন্ত্রমুগ্ধের মতন। কাঁটাগুলো ধীরে ধীরে এগোতে লাগলো। ৩:৪২, ৩:৪৩, ৩:৪৪। আর যেই না কাঁটা ৩:৪৫ পৌঁছালো, পুরো ফ্ল্যাট জুড়ে একটা হিম শীতল হাওয়া বয়ে গেল। তার সাথে ভেসে এলো একটা নারী কান্নার মতো চাপা শব্দ। মনে হলো কোনো সূক্ষ্ম সুর বাজছে খুব দূরে, কিন্তু তার রেশ ঘরে এসে ধাক্কা মারছে। আহমেদ সাহেব ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি নিশ্চিত তিনি একা নন এই ঘরে। পরের দিন সকালে আহমেদ সাহেব দ্রুত পাঞ্জাবি চাচার দোকানে গেলেন। চাচা তাকে দেখেই মাথা নাড়ালেন, মুচকি হাসলেন। কি বাবা, হয়েছে কিছু? আহমেদ সাহেব সব খুলে বললেন। চাচা মৃদু হেসে বললেন, আমি তো বলেছিলাম
এই ঘড়ির সঙ্গে এক জমিদার কন্যার আত্মা বাধা আছে। তাকে নাকি জমিদার বাড়ির গোপন কক্ষে রাত 3:45 হত্যা করা হয়েছিল। তার আত্মা মুক্তি চায়। আহমেদ সাহেব তখনও বিশ্বাস করতে পারছিলেন না। বললেন, কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? চাচা জানান, তার জন্য তোমাকে সেই জমিদার বাড়ি খুঁজে বের করতে হবে বাবা। এই ঘড়িটা তার শেষ বিশ্রামস্থল খুঁজে পেতে চায়। আহমেদ সাহেব এবার সত্যি চিন্তায় পড়লেন। সেই রাতে আবার ঘড়ির কাঁটা এগোতে লাগলো। এবার তিনি আর ভয়ে জমে রইলেন না। তিনি মোবাইল ফোনে সেই নারী কান্নার শব্দ রেকর্ড করার চেষ্টা করলেন, কিন্তু অদ্ভুতভাবে যখনই তিনি রেকর্ডার অন করলেন শব্দটা থেমে গেল। আর যেই তিনি বন্ধ করলেন শব্দটা আবার ফিরে এলো, এবার আরো স্পষ্ট, যেন কোনো নারী তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। তিনি বুঝতে পারলেন এই ঘটনা কেবল তার মানসিক ভ্রম নয়, ঘড়িটি সত্যি অলৌকিক। তিনি জমিদার বাড়ির সন্ধানে নেমে পড়লেন। বহু খোঁজাখুঁজির পর পুরনো দলিল আর মানচিত্র ঘেটে তিনি সেই ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির সন্ধান পেলেন, যা এখন এক পরিত্যক্ত জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে। এরকমই এক পূর্ণিমার রাতে আহমেদ সাহেব ঘড়িটি নিয়ে সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। জীর্ণ বাড়ির প্রবেশ পথে এসে তার গা ছমছম করে উঠল। ভেতরে ঢুকতেই তিনি দেখলেন বাড়ির মূল দালান ঘর দেওয়ালগুলোতে ঘড়ি স্থাপনের একটি পুরনো স্থান রয়েছে, যার আকার তার ঘড়িটির সঙ্গে হুবাহু মিলে যায়। তিনি ঘড়িটি সাবধানে সেই স্থানে স্থাপন করলেন, আর যেই ঘড়িটা ঠিক তার জায়গায় বসলো সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটাগুলো দ্রুত ঘুরতে শুরু করলো, যেন বহু দিনের জমে থাকা সময় একসঙ্গে পার হয়ে যাচ্ছে। রাত 3:45 বাজতেই ঘড়িটা হঠাৎ থেমে গেল, কিন্তু এবার একটা অদ্ভুত আলোর ঝলকানি দেখা গেল সেই ঘড়ি থেকে। আর সেই সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাস, যেন বহুদিনের বন্দি আত্মা মুক্তি পেল। এরপরেই তিনি শুনলেন এক মিষ্টি শিশুর হাসির শব্দ, যা মুহূর্তেই মিলিয়ে গেল বাতাসে। আহমেদ সাহেব বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘড়ির কাঁটাগুলো এবার স্থির হয়ে আছে 12টার ঘরে, আর তার টিকটিক শব্দ বন্ধ হয়ে গেছে। এবার কোনো নারীর কান্নার শব্দ নেই। তিনি জানতেন এই ঘড়ি এখন আর সাধারণ ঘড়ি নয়, এটি এক মুক্ত আত্মার প্রতীক। তিনি ফিরে এসে সেই পাঞ্জাবি চাচার কাছে গিয়ে সব বললেন। চাচা মুচকি হাসলেন আর বললেন, আমি জানতাম বাবা, তুমিই পারবে। এই ঘড়ি তার আসল মালিককে খুঁজে পেয়েছে। সেই দিন থেকে আহমেদ সাহেবের বসার ঘরের দেওয়াল ঘড়িটি আর কখনো টিকটিক করে ওঠেনি। রাত 3:45 তিনি বারবার উঠে দেখেছেন, কোনো কিছুই হয়নি। তবে প্রতি পূর্ণিমার রাতে যখন চাঁদ জমিদার বাড়ির ওপরে ধ্বংসাবশেষে আলো ফেলে, তখন শোনা যায় সেই জমিদার কন্যার আত্মার এক ফিসফিসানি, যা কেবল মুক্তি আর শান্তির কথা বলে। আহমেদ সাহেবের জীবনে সেই ঘটনা এক নতুন বিশ্বাস এনেছিল, এমন কিছু যা যুক্তির ঊর্ধ্বে, যা কেবল অনুভব করা যায়। তো এই ছিল আজকের প্রথম ঘটনাটা, একটা পুরনো ঘড়ি আর তার সঙ্গে জড়িয়ে থাকা এক অদ্ভুত রহস্য। কখনো কখনো আমরা এমন কিছু ঘটনার মুখোমুখি হই যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, কিন্তু তবুও সেগুলো সত্যি হয়ে থেকে যায় মানুষের স্মৃতিতে। ঠিক এমনই আরো অনেক অজানা অলৌকিক ঘটনা লুকিয়ে আছে আমাদের চারপাশে, আর সেই কারণেই এখন আমি আপনাদের শোনাতে চলেছি আজকের দ্বিতীয় ঘটনাটা, যেটা প্রথম ঘটনার থেকেও হয়তো আরো বেশি রহস্যময়, আরো বেশি ভয়ের। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের মধ্যে যদি কারো জীবনে কখনো এমন কোনো অদ্ভুত অলৌকিক বা ভয়ের অভিজ্ঞতা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। আপনার গল্পটাও হয়তো একদিন এই চ্যানেলের হাজার হাজার মানুষ শুনবে। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর মেইল আইডি দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে ভয়েস বা মেসেজ করে আপনাদের অভিজ্ঞতাটা আমাদের সাথে কিন্তু শেয়ার করতেই পারেন। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের দ্বিতীয় রহস্যময় ভয়ের ঘটনাটি। Scary FM.
অনেক সময় আমরা ভাবি যে ছায়া মানে শুধু আলো আর শরীরের খেলা। যেখানে আমরা থাকি ছায়াও সেখানেই থাকে, কিন্তু যদি একদিন হঠাৎ বুঝতে পারেন যে আপনার ছায়া আপনার মতন আচরণ করছে না, যদি আপনি হাত তোলেন আর ছায়াটা 1 সেকেন্ড পর গিয়ে হাত তোলে, আর যদি গভীর রাতে আপনি স্থির হয়ে বসে থাকেন কিন্তু আপনার ছায়াটা নড়তে থাকে নিজের মতন করে। আজকের দ্বিতীয় ঘটনাটা এমন একজন মানুষের যে প্রথমে ভেবেছিল এটা শুধুমাত্র ক্লান্তি বা শুধু ভুল দেখা, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে তার ফ্ল্যাটে সে একা নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো যে জিনিসটা তার সাথে থাকতো সেটা মানুষ নয়। তো চলুন শুনি আজকের অদ্ভুত এই ঘটনাটা। আমি প্রথম বুঝেছিলাম কিছু একটা ভুল হচ্ছে যেদিন আমার ছায়াটা দেরিতে নড়ল। সকালবেলা বাথরুমে দাঁত ব্রাশ করছি, আলো ঠিকঠাক, আয়নাও পরিষ্কার। আমি হাত তুললাম, ছায়াটা 1 সেকেন্ড পর হাত তুলল। খুব সামান্য দেরি, কিন্তু চোখ এড়ানোর মতন নয়। আমি হাসলাম, নিজেকে বোঝালাম ঘুম কম হচ্ছে তাই হয়তো এসব ভুলভাল দেখছি। তখনও জানতাম না যে মানুষ নিজের ভুল সবচেয়ে আগে মানতে চায় না। এই ফ্ল্যাটে আমি একাই থাকি, 8 তলার শেষ প্রান্তে। পাশের ফ্ল্যাটটা খালি। রাতে লিফটের শব্দ শোনা যায় কিন্তু দরজা খোলে না। এটা স্বাভাবিক ধরে নিয়েছিলাম। সমস্যা শুরু হলো রাতগুলোতে। ঠিক রাত 2:48 ছায়াটা আর আমার মতন থাকতো না। আমি বসে থাকলে ছায়াটা দাঁড়িয়ে থাকতো, আমি নড়াচড়া থামিয়ে দিলেও ছায়াটা যেন নিজের মতন করেই শ্বাস নিত। একদিন সাহস করে আলো নিভিয়ে দিলাম। অন্ধকারে ছায়া থাকার কথা নয়, কিন্তু দেয়ালে তখনও কিছু একটা ছিল, আরো ঘন, আরো কালো। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর আরেকটা অন্ধকার জমে আছে। সেই রাতে প্রথম শব্দটা পেলাম, খুব কাছের থেকে, ফিসফিস, কিন্তু কোনো ভাষা নয়, শুধু আমার নামের মতো একটা উচ্চারণ, বারবার। পরের দিন অফিসে গিয়ে দেখলাম সবাই আমাকে অদ্ভুত চোখে দেখছে। সহকর্মী জিজ্ঞেস করলো, কিরে কাল রাত তুই কেন এসেছিলি? আমি জানি। সিসিটিভি ফুটেজে দেখা গেল আমার মতন দেখতে কেউ রাত 3টে অফিসে ঢুকছে, কিন্তু মুখটা ঝাপসা, হাঁটার ভঙ্গি একদম আমার মতন, কিন্তু ছায়াটা উল্টো দিকে পড়ছে। এরপর সিটিতে ফাঁদ তৈরি হতে লাগলো। আমি জানতাম আমি ঘুমিয়েছি, কিন্তু কখন ঘুমালাম মনে নেই। ফোনে এমন মেসেজ যেগুলো আমি পাঠাইনি। মেসেজে লেখা, আমি ঠিক আছি, তুই ঠিক নেই। হাতের লেখায় খাতা ভরে উঠেছে এমন বাক্যে যেগুলো পড়ে আমার নিজের গা শিউরে উঠত, কারণ সেগুলো আমার চিন্তা, যেগুলো কখনো কাউকে বলিনি। এক রাতে ঘুম ভাঙলো ভারী শ্বাসের শব্দে। চোখ খুলে দেখি বিছানার পাশে আমার ছায়াটা দাঁড়িয়ে। এবার আর দেওয়ালে নয়, বরং মেঝেতে, আমার খুব কাছে। ছায়ার ভেতর মুখ নেই, কিন্তু তাকিয়ে থাকার অনুভূতি স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, তুই শুধু শরীরটা, কিন্তু আমি জেগে থাকি। আমার গলা দিয়ে শব্দ বেরালো না। মনে হলো অনেকদিন ধরেই কেউ আমার ভেতর থেকে আমাকেই দেখছে। আমি আয়নার সামনে দাঁড়ালাম। প্রতিবিম্বটা আমার দিকে তাকিয়ে চোখ ফেলল, কিন্তু আমি চোখ ফেলিনি। সে বলল, তুই ক্লান্ত, এবার আমার পালা। আলো ঝাপসা হয়ে এলো, মাথার ভেতর চাপা শব্দ, যেন দরজা বন্ধ হচ্ছে। ভোরে প্রতিবেশীরা পুলিশ ডাকলো। ফ্ল্যাটের ভেতর আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম আয়নার সামনে। পুলিশ বলল, আমি নাকি 3 দিন ধরে একই কথা বলছি। আয়নায় কোনো ছায়া নেই কেন, শুধু দেওয়ালে একটা অদ্ভুত দাগ। 2জন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু একজনের পা নেই, আরেকজনের পা আছে। আজও আমি জানি না আমি এখন কে। শুধু এইটুকু জানি, আমি যখন ঘুমাই তখন কেউ জেগে থাকে, আর সে আমার ছায়া নয়, বরং সে এমন কেউ যে অনেক দিন ধরে অপেক্ষা করছিল আমার জন্য, বা হয়তো
এই দিনটার জন্য। Scary. Heaven. সত্যি ঘটনার অন্ধকার দুনিয়া।